আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন বুঝে নিল বাংলাদেশ। ইপিআই স্ট্যান্ড সেন্টারের সংরক্ষণ এ মাসেই পরীক্ষামূলক প্রয়োগ। শিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উদ্বোধন। পিকে কাণ্ডে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট। 280 ঋণখেলাপিকে একই দিনে তলব। মিরপুরে ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। এবং হোয়াইট হাউসে বাইডেনের নতুন জীবন, মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া, 17 নির্বাহীর আদেশ জারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদ আরো থাকছে। 6 কোটি মানুষের জীবন মান বদলে দেবে পদ্মা সেতু। 21 জেলায় সড়ক সহ অবকাঠামো উন্নয়নে সরকারের নজর। মৈত্রী উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে টিকার 2টি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি দুই দেশের বন্ধুত্বের অনন্য উদাহরণ। আর যে কোনো সংকট একসাথে মোকাবেলার কথা জানান ভারতীয় হাইকমিশনার। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী আগে কিন্তু বাংলাদেশ সবার আগে, এই নীতিতেই থাকলো ভারত সরকার। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ভারতের জনগণের পক্ষ থেকে আসলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এর 20 লাখ ডোজ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠান, মঞ্চে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে টিকার 2টি বাক্স তুলে দেন ভারতীয় হাইকমিশনার। দোরাইস্বামী জানালেন, কথা রেখেছে ভারত। নিজের দেশে ভ্যাকসিনেশন শুরুর 4 দিনের মাথায় প্রতিবেশী বাংলাদেশও পেল। ভবিষ্যতেও সকল সংকটে দুই দেশ একসাথে মোকাবেলা করবে বলে জানান ভারতীয় হাইকমিশনার। This is also one of the largest gifts of vaccines that we are providing. Together as friends, India and Bangladesh will see through this difficult era that has gone past us for 1 year. অতীতের দুঃসময়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। উন্নত অনেক দেশ যখন ভ্যাকসিন পায়নি, সেখানে বাংলাদেশের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে দুই দেশের বন্ধুত্বের জন্যই। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। আরও অধিক সংখ্যক ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে এবং সেগুলির ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। কোভিডের আতঙ্ক যখন চলছে, তখন ভারত সরকার আবার আমাদের এই সুযোগ দিল যে 20 লক্ষ ভ্যাকসিন আপনার বিনা পয়সায় গিফট হিসাবে উপহার দিয়েছে। ক্রয় চুক্তির আওতায় 3 কোটি ভ্যাকসিন যথাসময়ে দেশে পৌঁছানোর বিষয়ে বন্ধু ভারত সহায়তা করবে বলেও আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। আমাদের আগামী 6 মাসে প্রত্যেক মাসেই 50 লক্ষ করে ভ্যাকসিন আসার কথা। এ মাসে আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে। অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি থাকে, ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তা আমরা এটা জেনে নিয়েই আমরা ভ্যাকসিন আমরা দিব। বিভিন্ন দেশের সাথে আমাদের যোগাযোগ আছে, চীনের সাথেও আছে এবং এই বিষয়ে কার্যক্রম চলছে। বিশ্বের ইতিহাসে কখনোই এত কম সময়ে একটি প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। কম সময়ে আবিষ্কৃত হলেও এ পর্যন্ত আসা সবকটি ভ্যাকসিনেই মানবদেহে ট্রায়াল করা হয়েছে। তাই এই ভ্যাকসিনের উপর আস্থা রেখে নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ করার প্রতি আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এর আগে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভারত সরকারের উপহার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সেখান থেকে ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য তেজগাঁও ইপিআই সেন্টারে নেওয়া হয়। এই মাসেই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সারা দেশে টিকা কার্যক্রম শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ।
সহকর্মী দীপু শিকদারকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ভারত থেকে আসা করোনা টিকা গ্রহণ করতে সকাল থেকেই প্রস্তুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বেলা 11:15টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি অবতরণ করে ঢাকার মাটিতে, সাথে ভারত সরকারের দেয়া শুভেচ্ছা উপহার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ করোনা টিকা। সর্বোচ্চ সতর্কতায় বিমান থেকে ভ্যাকসিন নামানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে 8 সদস্যের প্রতিনিধি দল আর ভারতীয় দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। 12টার দিকে কড়া পাহারায় ভ্যাকসিন মৈত্রী লেখা দুটি ফ্রিজিং ভ্যানে ভ্যাকসিন নেওয়া হয় তেজগাঁও ইপিআই স্টোরে। ঢাকা জেলার ইপিআই স্টোরের প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মাওলা বক্স চৌধুরীর তত্ত্বাবধানে ভ্যান থেকে নামিয়ে স্টোরে নেওয়া হয় সংরক্ষণের জন্য। ভ্যাকসিন সংরক্ষণের যথাযথ ব্যবস্থা আছে বলে জানান তিনি। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই স্টোরে। অচিরেই ডিস্ট্রিবিউশন করে ফেলবো এবং আমাদের এটা খুব বেশি হলে আমাদের সম্ভবত 10 থেকে 15 দিন রাখতে হতে পারে। তারপরে আমরা ফেব্রুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব, তখন আমরা ডিস্ট্রিবিউশন করে ফেলবো। এরকম WAC আমাদের অনেক জেলাতেই আছে, বাংলাদেশের 29টি জেলায় আছে। আর যেখানে WAC নাই সেখানে ILR আছে, আইস লাইনার রেফ্রিজারেটর, সেখানে আমরা রাখতে পারবো। ডাক্তার মাওলা জানান, করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য কোল্ড বক্স আছে। সেখানে 24টি আইস প্যাক দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। 72 ঘন্টা পর্যন্ত ভ্যাকসিন রাখা যায় সেই কোল্ড বক্সে। দেশের সবচেয়ে দূরের জেলায়ও ভ্যাকসিন পরিবহন করা যাবে। এ মাসে রাজধানীর 4 হাসপাতালে টিকার মহড়া হওয়ার কথা। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সারা দেশে টিকা কার্যক্রম শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নানা অপপ্রচারের পর এসেছে করোনার ভ্যাকসিন। তবে ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রোপাগান্ডা। টার্গেট করা হচ্ছে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগকে। মার্চের আগে করোনা ভ্যাকসিন আসবে না, এই অপপ্রচারে কাজ না হওয়ায় এখন বলা হচ্ছে এই টিকা কাজ করবে না। তবে অপপ্রচারকারীদের মুখে ছোঁয়াই দিয়ে শেষ পর্যন্ত ভ্যাকসিন এসেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিয়ে শুরু থেকেই চলছে নানা অপপ্রচার। শেষ পর্যন্ত ভারত এই ভ্যাকসিন বাংলাদেশে পাঠাবে না, আর পাঠালেও জানুয়ারিতে নয়, মার্চে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অপপ্রচার ছিল জোরে সোরেই। ভারত বিরোধিতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে টার্গেট করে চলে নানা প্রোপাগান্ডা। এখন আবার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্নও তুলছে অপপ্রচারকারীরা। করোনা ভ্যাকসিনের নামে আসা ভ্যাকসিনে কার্যত থাকবে ভিটামিন, এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে সংঘবদ্ধভাবে। তবে শেষ পর্যন্ত সব অপপ্রচারের জবাব মিলেছে। ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় দৈনিক সংক্রমণ হার কমছে। একদিনে শনাক্তের হার 3.96%। 24 ঘন্টায় দেশে 16 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,966। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 321তম দিনে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,761 জনের। এর মধ্যে শনাক্তের সংখ্যা 584, আর এই সংখ্যা বেড়ে হয়েছে 5,30,271। নতুন 602 জন সহ সুস্থ হয়েছেন 4,75,074। পুরুষ মৃত্যু হার 75.78% ও নারী 24.2%। দেশে পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 35,15,428 জনের। শিক্ষিত জাতি ছাড়া মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়, তাই বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আলো ছড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, শেষে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ অর্জন, তার সবকিছুরই নেতৃত্বে থেকেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।
শতবর্ষ উপলক্ষে 6 মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। বক্তব্যের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষা ও জ্ঞানের প্রসারে ফিরবে বিশ্ববিদ্যালয়ের পুরনো গৌরব। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টের, খুব দুঃখের। সারা বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, যে পূর্ব গৌরব আবার ফিরে আসবে। এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ। তার সূতিকাগার ও দিক নির্দেশক হিসেবে কাজ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের যে দক্ষ মানব শক্তি দরকার, এই দক্ষ মানব শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে পারে বা এখান থেকেই শিক্ষাটা দিতে পারেন বা যাত্রা শুরু করতে পারেন, যাকে অনুসরণ করে সমগ্র বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় তারাও সেইভাবে কাজ করে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব আসবে বা বিশ্ব যখন এগিয়ে যাবে তার সঙ্গে তাল মিলিয়ে আমরা যেন চলতে পারি। করোনা ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি, অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়ন ও উন্নয়নশীল দেশের যে মর্যাদা তা ধরে রাখতে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পিকে হালদারের অর্থ পাচার উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 2008 থেকে 2021 পর্যন্ত সব অসঙ্গতি তথ্য জমা দিতে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ 15 ফেব্রুয়ারির মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এদিকে পিকের অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার মামলার তার ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। গত 13 জানুয়ারি পিকে হালদারের সঙ্গে অর্থ আত্মসাতে জড়িত 83 জনের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ রিপোর্ট হাইকোর্টে দাখিল করে বিএফআইইউ। তালিকায় সাবেক সচিব এনআই খানের নাম ভুলভাবে যুক্ত করা হয়েছে বলে নাম বাতিলের আবেদন করেন তিনি। বৃহস্পতিবার আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। এনআই খানের পক্ষ হয়ে পিপলস লিঞ্জিংয়ের পক্ষ হয়ে পিপলস লিঞ্জিংয়ের লিকুইডেটর এবং বাংলাদেশ ব্যাংকের যিনি ডিজিএম আসাদুজ্জামান যে পক্ষভুক্তির আবেদন দিয়েছে সেটা রিজেক্ট করেছে। এদিকে হাইকোর্টের নির্দেশে জমা দেয়া দুদকের প্রতিবেদনে জানানো হয়, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের 83 জনের মধ্যে 62 জনের হিসাবে 1057 কোটি 80 লাখ টাকা জব্দ আছে। এছাড়া অর্থ পাচারে জড়িত 10 জনের বিদেশ যাত্রা প্রতিরোধে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় দুদক। লিজিং ফাইন্যান্সের যে আর্থিক যে অসততা, আর্থিক যে কেলেঙ্কারি, সেটা বিষয়ে অলরেডি 10টা ইনকোয়ারি চলতেছিল। প্রতিবেদনে আরও বলা হয়, 22 জনের অর্থ পাচারের ঘটনায় এরই মধ্যে একটি মামলা করা হয়েছে। আগামী সপ্তাহে আরও 10টি মামলা করা হবে। পিকে কাণ্ডে অর্থ লুটপাট ও অর্থ পাচার রোধে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকাও জানতে চেয়েছেন হাইকোর্ট। 1/1/2008 থেকে 1/1/2020 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্টারনাল অডিট ডিভিশন সহ সংশ্লিষ্ট তাদের সব কর্মকর্তার তালিকা হাইকোর্ট চেয়েছে। গত 9 ডিসেম্বর 3000 কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের গ্রেফতারের অগ্রগতি জানতে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় পিকের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে দুদক। পরে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। পিকে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
ঋণ খেলাপি ও গ্রহণে অনিয়মের অভিযোগে 280 জনকে হাইকোর্টে তলব করা হয়েছে। বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে নজিরবিহীন আদেশ দেন। দাখিল করা এক প্রতিবেদনে ঋণ গ্রহীতা ও ঋণ নিয়ে ফেরত না দেয়া 500 জনের তালিকা থেকে 280 জনকে তলব করেন হাইকোর্ট। বাট লোয়ার লিমিটটা হচ্ছে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা পর্যন্ত যারা ঋণ খেলাপি এদেরকে টোটাল 280 জন। এই 280 জনকে অনারেবল কোর্ট সবার এগেনস্টে শোকজ করেছেন এবং ওনাদেরকে আগামী 23শে ফেব্রুয়ারি তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দীর্ঘ 40 বছর পর রাজধানীর মিরপুর 11 নম্বরের 4 নম্বর সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলো। তবে দখলমুক্ত করতে এসে বাধার মুখে পড়ে উত্তর সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনাকারী দল। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদিয়া মার্কেটের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। মিরপুর 11 নম্বর সড়কের ফুটপাত দখলমুক্ত করতে গেলে বাধার মুখে পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে দখলদাররা। ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেয়র আতিকুল ইসলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সড়ক ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ দোকান এবং স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা গেলে সড়কে চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্থানীয়রা। দখল করে ব্যবসা বাণিজ্য করতেছে, এই পয়সাগুলো মূলত আসলে দলীয় নেতাকে মিলে পকেটেই যাচ্ছে। যতগুলো ব্যবসায়ী আছে মার্কেটের মধ্যে সবাই আমরা প্রত্যেক মাসে লকডাউন করি। মেয়র জানান সিটি কর্পোরেশনের কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো জানমালের ক্ষতি যদি হয় আল্লাহ না করুক, এখানে ম্যাজিস্ট্রেট আছে, এখানে পুলিশ আছে, সেই যারা আছে ওরাই কিন্তু এটাকে বন্দোবস্ত করবে। সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই বলে জানান টিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি ছিল ঢাকার। আমরা সার্ভে করার পরে আমরা ডিমার্কেট করেছি, এখন আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। মহাপরিকল্পনায় এই এলাকায় 68 ফুট সড়ক থাকার কথা বলা থাকলেও অবৈধ দখলের কারণে সড়কের পরিধি কমেছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। টিকা আসার আগেই বিএনপি নেতারা লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গাম অবিরাম বাজিয়ে যাচ্ছেন। আমরা জনগণকে বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। টিকা প্রদানের প্রাধিকার অনুযায়ী ইতিমধ্যে সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। নাম সর্বস্ব ও অনিয়মিত প্রকাশিত পত্রিকায় সরকারি বিজ্ঞাপন বন্ধ করার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রীর কাছে বাংলাদেশ সম্পাদক ফোরাম 10 দফা দাবি পেশ করে। এ সময় মন্ত্রী বলেন, নাম সর্বস্ব পত্রিকায় সরকারি বিজ্ঞাপন প্রকাশ না করার বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়কে জানানো হবে। সম্পাদক ফোরামের দাবিগুলোর মধ্যে অন্যতম সরকারি বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানো, যোগ্যতার ভিত্তিতে ক্রয়পত্র বিতরণ বন্টন ও সম্পাদক হওয়ার জন্য নিয়মিত সাংবাদিক হওয়া। এ সময় সরকারের সাফল্যে বিএনপি উদ্ভ্রান্তের মত প্রলাপ করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। লুটপাট কেন দেখতে পাচ্ছে সেটা আমি জানি না। যারা সবসময় লুটপাটের কথা চিন্তা করে তারা হয়তো এইভাবে চিন্তা করতে পারো, বলতে পারে। এছাড়া তো আমি আর কিছু তারা কেন এই কথা বলছে আমি ভেবে পাই না। মূল কথা হচ্ছে কি, সরকারের এই সাফল্যে তারা উদ্ভ্রান্ত হয়ে গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শনিবার একযোগে দেশের ৬৬,১৮৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ধাপে আগামী মাসে আরও ১ লাখ পরিবারকে ঘর ও জমি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। এ সময় তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নেওয়া পরিকল্পনা অনুযায়ী ২ বছরের মধ্যে দেশে কেউ গৃহহীন থাকবে না। আর এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশ আরও ১ ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সমস্ত বাংলাদেশে বের করেছি, যেমন ভূমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা হচ্ছে ৩ লাখের কিছু কম, এবং জমি আছে ঘর নাই এরকম আছে প্রায় ৬ লাখের কিছু কম। তো আমাদের প্রায় ধরেন ৯ লক্ষের মতো আমাদের এই রকম পরিবার আছে। তো আমরা আশা করছি এই যে ৬৬,০০০ পরিবারকে যে দেওয়া শুরু হয়েছে, আগামী ১ মাসে দেওয়া হচ্ছে আরও ১ লক্ষ ঘরের জন্য। এটা যদি এভাবে সম্প্রসারিত হয় তাহলে আমরা আশা করছি আগামী বছর ২-১-এর ভিতরে আমরা এটা সম্পন্ন করতে পারবো। আবারও বেশিরভাগ জেলায় আসছে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে এখনও লঘুচাপের প্রভাব রয়েছে, তবে তা কাটতে শুরু করেছে। এরপরই নামবে শীত। সারা দেশেই রাতে তাপমাত্রা কমবে গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীর সহ উপকূলীয় জেলাগুলোতে শৈত্যপ্রবাহ থাকবে না। মফিউর রহমানের রিপোর্ট। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকে পড়ে স্থলভাগে, ফলে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। তবে হিমালয় থেকে আসা বায়ুপ্রবাহ শুরু হওয়ায় কেটে যাচ্ছে লঘুচাপ, নামছে শীত। এখন হিমহাওয়া বইছে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে। এই বেগ বাড়তে পারে ১৫ কিলোমিটার পর্যন্ত। উত্তরের শীতল বায়ুর প্রভাবে দেশের উত্তর, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে সারা দেশ। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমার প্রবণতা থাকবে আরও ৩ দিন। দেশের উত্তরাঞ্চল ও মধ্যভাগে তাপমাত্রা নামতে থাকবে কুয়াশা ও বাতাস। এই কারণে শীত অনুভূত হবে বেশি। দেশের পঞ্চগড়, বিশেষ করে তেঁতুলিয়া, বদলগাছি, তারাস, নওগাঁ এইসব অঞ্চলের তাপমাত্রা এবং সিলেটের শ্রীমঙ্গলের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, এবং একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করে ২-৩ দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করতে পারে। দেশের বেশিরভাগ এলাকায় থাকবে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি পার্থক্য থাকে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য, তখন শীতের অনুভূতি বেশি থাকে। জানুয়ারির শেষ দিকে আরও একটি হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই মাসের শেষের দিকে আবার তাপমাত্রা কমে গিয়ে একটা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে আবার তাপমাত্রা শুরু হতে পারে। তবে রাজধানী সহ উপকূলীয় এলাকায় শীত থাকবে তুলনামূলক কম। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দুয়ার খুলে দেবে। জীবন মানের প্রত্যক্ষ উন্নয়ন ঘটাবে ৬ কোটি মানুষের। এর জন্য ২১ জেলার সড়ক সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন জরুরি, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, যথাযথ পরিকল্পনা থাকলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের দ্বার হিসেবেও কাজ করতে পারে পদ্মা সেতু। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কর্মপরিকল্পনা অনুসারেই চলছে পদ্মা সেতুর প্রকল্পের কাজ। স্বপ্নের সেতুর নির্মাণযজ্ঞে আনন্দের ঝিলিক পদ্মা পাড়ের মানুষের চোখে মুখে। এই সেতুতে যুক্ত মহাসড়ক ও রেলপথ পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, দ্রুততর যোগাযোগ ব্যবস্থায় ভূমিকা রাখবে অর্থনৈতিক উন্নয়নে। পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ৬ কোটি মানুষের যাপিত জীবনের সমৃদ্ধি বাড়াবে, গতিশীল করবে দেশের অর্থনীতিকে। পদ্মা সেতু তৈরি হতে যত সময় লাগছে, কিন্তু এর সুফল পেতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে। কোনো আর কষ্ট হবে না জনগণের, আর এই যাতায়াতের কোনো দুর্ভোগ হবে না। যাতায়াতের সুবিধা, যে কোনো দিক দিয়ে সুবিধা আসবে। গ্যাস লাইন, ট্রেন লাইন হবে এবং ওখানে কর্মসংস্থান হবে।
হিসাবের খাতা জানান দিচ্ছে সেতুর ইতিবাচক প্রভাবে প্রতি বছর দারিদ্র্য কমবে 0.84 এছাড়া সেতুকে ঘিরেই বিনিয়োগের ডালা খুলে বসে আছে উদ্যোক্তারা। প্রস্তাব আছে বেশ কিছু মেগা প্রকল্পের। উন্নয়ন পদ্মা সেতু একা করবে না, সকলটা মিলে উন্নয়ন। একটা আন্দোলন হবে অভ্যন্তরে চলাফেরার। বঙ্গবন্ধু যমুনা সেতু ইতিমধ্যে পরিবর্তন এনেছে উত্তর বাংলার জন্য, এইটা দক্ষিণ বাংলার জন্য আনবে। এবং আমি বলতে চাই এইটা আমাদের শেষ সেতু নয়, আরও সেতু আমরা নির্মাণ করব আগামীতে। প্রশ্ন হলো সেতুকে উন্নয়নের কাজে লাগাতে প্রস্তুতি কতটা, সে বিশ্লেষণই করছেন বিশ্লেষকরা। শুধুমাত্র যোগাযোগ দিয়ে একটা এলাকাতে পূর্ণ উন্নয়ন করা সম্ভব না, এটার জন্য আরও অনেকগুলো পরিপূরক প্রাতিষ্ঠানিক এবং সেবা দরকার করে। যেমন ব্যাংকিং খাত কতখানি ওখানে যুক্ত হবে, এটার সাথে নির্ভর করে যে আপনি সেবা খাতের অন্যান্য সেবা ওখানে কিভাবে আসবে। এটার উপর নির্ভর করে যে আমাদের তথ্য প্রযুক্তিতে ওখানে কত দূর শক্তিশালী আমরা ব্যবস্থা দিতে পারবো, যেটাতে এই যে পরিপূরক সেবাগুলো এবং একই সাথে মানব সম্পদকে দক্ষভাবে প্রস্তুত করা, এই দুটি বড় কাজ কিন্তু এখানে আসে। এবং এই প্রস্তুতি শুধু দেশ না, আঞ্চলিক সহযোগিতাকে মাথায় রেখে করা দরকার। সেতুর পরিপূর্ণ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন পাশাপাশি বাড়াতে হবে অন্যান্য সুযোগ সুবিধাও। যে কর্মসংস্থানটি সৃষ্টি হবে কিন্তু তাদের ওখানে মানব সম্পদের যে গুণগত মান, তাদের যে দক্ষতা, তাদের যে সেই অর্থে নেটওয়ার্কিং, এইগুলি যদি কম থাকে তাহলে কিন্তু সেই সুবিধাটা পাবে না। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায়ও ভূমিকা রাখবে পদ্মা সেতু, তাই পরিকল্পনা হতে হবে ব্যাপক। স্থল পরিবেষ্টিত দেশ আছে ভুটান বা নেপালে, তারা আমাদের এই এলাকার মাধ্যমে মংলা পোর্টের মাধ্যমে বন্দর দিয়ে যাতায়াতের সুবিধা যে তাদের ট্রানজিট আমরা ব্যবহার করতে পারি, সেহেতু এটা সম্ভাবনা প্রভূত। আমি এই সম্ভাবনাকে শুধুমাত্র 21টি জেলার ভিতর দেখি না, আমি এটাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সামগ্রিকভাবে একটা সহযোগিতার একটা নতুন ক্ষেত্র এবং সেই অর্থনৈতিক উন্নয়নের একটা জায়গা দেখি। একটি সেতুর জন্ম আর মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন যেন সমার্থক হয়ে উঠেছে পদ্মার পাড়ের মানুষ সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে। আর কল্পনা জল্পনা শেষ করে যখন এই সেতুর মূল অবকাঠামো দাঁড়িয়েই গেছে, তখন মানুষের আশার পারদ এখন ঊর্ধ্বে। একটি সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বাংলার মানুষের যে স্বপ্ন, তা পূরণ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। চট্টগ্রাম সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ভোট বয়কট করার হুমকি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদত হোসেন। আর এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে গণতান্ত্রিক পরিবেশেই প্রার্থীরা তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কঠোর নজরদারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে 735 কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। চাকরি দেওয়ার নামে প্রতারণা, অর্থ আত্মসাৎকারী চক্রের 3 জন গ্রেফতার। ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কিছুই নেই, কেউ বাদ পড়বে না, আশ্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের জেলা উপজেলায় বঙ্গবন্ধুর 383টি মুরাল স্থাপন করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে মন্ত্রিপরিষদ সচিব। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। এর আগে দেশের জেলা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ দেশের সব জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুরালের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদন দেয় পুলিশ সহ সংশ্লিষ্ট বিবাদীরা। কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্য বিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনার মধ্যেই আদালত এ নির্দেশনা দিল। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সকালে রাজধানীর সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, চক্রটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3-এ চাকরি দেওয়ার নামে প্রায় 150 মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমন অভিযোগ পেয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সড়কে সরকার মার্কেটে দর্পণ গ্রুপ অফ কোম্পানির অফিসে অভিযান চালায় সিআইডি। এ সময় সেখান থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। চক্রটি দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে প্রতারণা করতে বলেও জানানো হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিলেন স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে আজিজুল হাকিমকে বরণ করে নেওয়া হয়। তাকে স্বাগত জানান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রেজওয়ানা নীলু ও হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক SM জাহিদ হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ওয়ালটনের সঙ্গে সরাসরি এবং শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ ও চিত্রনায়ক আমিন খান সহ অনেকেই। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন বুঝে নিল বাংলাদেশ। ইপিআই সেন্টারের সংরক্ষণ এই মাসেই পরীক্ষামূলক প্রয়োগ। শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উদ্বোধন। পিকে কাণ্ডে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট। 280 ঋণখেলাপিকে একই দিনে তলব। মিরপুরের ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। হোয়াইট হাউসে বাইডেনের নতুন জীবন, মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া, 17 নির্বাহী আদেশ জারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।